আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি উম্মে সাবরিনা। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মানুষের ভাগ্য উন্নয়ন হয়। রাজশাহী জনসভায় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ করতে আবারও নৌকায় ভোট চাইলেন। স্বাধীনতার সুফল জনগণের কাছে পৌঁছাতে পুলিশ বাহিনীকে সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। আগুন, সন্ত্রাস ও দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে পুলিশের ভূমিকার প্রশংসা। আমেরিকা, চীন ও ভারতের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে বললেন পররাষ্ট্রমন্ত্রী। নানামুখী উদ্যোগে বেড়েছে জনশক্তি রপ্তানি। দুর্নীতির কারণে গেল বছর ব্যবসার পরিবেশের অবনমন হয়েছে। সিপিডির জরিপ, বাধা সৃষ্টি হচ্ছে নতুন উদ্যোক্তা তৈরিতে। দেশে নিপা ভাইরাসে আক্রান্ত ৮ জনের মধ্যে ৫ জনের মৃত্যু, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। কাঁচা খেজুরের রস না খাওয়ার পরামর্শ। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগ কখনো পালায়নি, বিএনপি নেতারাই দেশ ছেড়ে পালিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে রাজশাহীতে আওয়ামী লীগের জনসভায় তিনি বলেন, বিএনপি জামাত শাসনামলে মানুষের ভাগ্যের কোনো উন্নতি হয়নি। আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই দেশ ও মানুষের ভাগ্য উন্নয়ন হয়। তাই আগামী জাতীয় নির্বাচনে রাজশাহীবাসীর কাছে নৌকা মার্কায় ভোট চাইলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। পদ্মা ঘেঁষা সবুজ শহর রাজশাহীর অলিগলিতে, সড়ক মহাসড়কে স্লোগান মুখর মানুষের ঢল। গন্তব্য মাদ্রাসা মাঠ, যে মাঠে ৫ বছর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ৫ বছর পর একই মঞ্চে প্রতিশ্রুতির শতভাগ বাস্তবায়ন শেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারের ধারাবাহিকতা রক্ষার বার্তা নিয়ে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার দৃঢ়তায় বদলে গেছে রাজশাহী শহর, বদলে গেছে বাংলাদেশ। তবুও সরকার নিয়ে বিএনপির নানা সমালোচনা। জনসভায় এর জবাব দেন বঙ্গবন্ধু কন্যা। এই বিএনপি জামাত জোট যারা হয়েছে তাদের জিজ্ঞাসা করি, পালায় কে? আওয়ামী লীগ কখনো পালায় না, পিছু হটে না। এমনকি আমি ওই জিয়াউর রহমান তো আমার বাধা দিয়েছিল, দেশে আসতে দেবে না। আমি বাধা অতিক্রম করেই দেশে ফিরেছিলাম। আবার 2007 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার আসে, তখনও আমি বিদেশে গিয়েছিলাম। আমার ছেলের বউ অসুস্থ ছিল, তার বাচ্চা হয়েছিল, অপারেশন হয়েছিল, তাকে দেখতে। আমাকে দেশে ফিরতে দেবে না, আমি জোর করে দেশে ফিরে এসেছিলাম। আজকে যারা বলে পালানোর সুযোগ পাবে না আওয়ামী লীগ, আমি স্পষ্ট বলতে চাই, আওয়ামী লীগ পালায় না, পালায় আপনাদের নেতারাই। বিএনপি জামাত জোটের শাসন ব্যবস্থায় জনগণের উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সভাপতি। আমরা মানুষের জন্য কাজ করি, আর বিএনপি ওরা কি করে? মানুষ খুন করা, অগ্নি সন্ত্রাস, ৩,৮০০ বাস, এছাড়া 29টা ট্রেন, লঞ্চ, প্রায় 70টা সরকারি অফিস, 6টা ভূমি অফিস তারা আন্দোলনের নামে পুড়েছে। আমি জানি না, আপনারা বিবেচনা করেন যে কোনো মানুষ জীবন্ত মানুষকে পুড়িয়ে মারতে পারে? এই বিএনপি জামাত কিভাবে জীবন্ত মানুষগুলিকে পুড়িয়ে মেরেছে। আওয়ামী লীগ জনগণের সেবায় পাশে থাকে উল্লেখ করে আগামী জাতীয় নির্বাচনে নৌকার পক্ষে ভোট চান শেখ হাসিনা। আপনারা নৌকা মার্কায় ভোট দেবেন কিনা ওয়াদা চাই। 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ যেন করতে পারি, আপনারা সেই জন্য নৌকায় ভোট দেবেন। উন্নয়নের ধারাবাহিকতায় আরও 26 প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তি স্থাপন করলেন। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। স্বাধীনতার সুফল জনগণের কাছে পৌঁছে দিতে পুলিশ বাহিনীকে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বাংলাদেশ পুলিশ একাডেমিতে শিক্ষানবী সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে দেয়া ভাষণে তিনি কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী আগুন, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকের বিস্তার প্রতিরোধে পুলিশ বাহিনীর প্রশংসা করেন। সাইদুর রহমান আবিরের আরেকটি রিপোর্ট।
রাজশাহীর সারদায় ৩৮তম বিসিএস পুলিশ ক্যাডারের সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে সালাম নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কুচকাওয়াজ পরিদর্শন শেষে তিনি প্রশিক্ষণে শ্রেষ্ঠত্ব অর্জনকারী কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সম্মানিত সুধী, আসুন আমরা সবাই পরে নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী পুলিশ বাহিনীর প্রত্যেক সদস্যকে দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান। পুলিশ সেবাকে গণমানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। পুলিশ বাহিনী যেন জনগণের আস্থা অর্জন করতে পারে, কারণ যে কোনো দুর্যোগ মোকাবেলা বা সন্ত্রাস দমন বা যে কোনো কাজ করতে গেলে জনগণের সহায়তা একান্তভাবে দরকার। কাজী মানুষ যেন যে কোনো বিপদে পড়লে পুলিশকে পাশে পেলে তারা যেন অন্তত আশ্বস্ত হয়। কাজী সেই দিকে লক্ষ্য রেখেই আমি বলবো যে পুলিশ তার পেশাদারিত্ব এবং সহমর্মিতা দিয়ে মানুষের আস্থা অর্জন করবে। পুলিশ বাহিনীকেও স্মার্ট বাহিনী হিসেবে গড়ে তোলার কথাও জানান প্রধানমন্ত্রী। 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ হবে। সেই সাথে সাথে আমাদের পুলিশ বাহিনীকেও স্মার্ট পুলিশ বাহিনী হিসেবে আমরা গড়ে তুলতে চাই। সাইবার ক্রাইম ও জঙ্গি তৎপরতা রোধে পুলিশের ভূমিকার প্রশংসা করেন সরকার প্রধান। মানি লন্ডারিং, সাইবার ক্রাইম, মানব পাচার, জঙ্গিবাদ, হত্যা, লুটপাট, বোমা হামলা, আগুন সন্ত্রাস, এই ক্ষেত্রে আমি বলবো পুলিশ বাহিনী অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সাথে এগুলি প্রতিরোধ করতে ব্যাপক প্রশংসনীয় ভূমিকা রেখে যাচ্ছেন, নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক। শিশুদের সম্ভাবনা বিকাশে সহায়তা করার জন্য সকলকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি কথা বলেন। শিশুরাই জাতির ভবিষ্যৎ কর্ণধার উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বর্তমান শিশুরাই আগামী দিনে দেশের দায়ভার বহন করবে। এজন্য শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সমাজের সকল স্তরে সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে বৈষম্যহীন মনোভাব নিয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এবারে পুরস্কার গ্রহণের জন্য মঞ্চে আসছে দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা কোমলমতি মেধাবী শিশুদের খুঁজে এনে সঠিক প্রশিক্ষণ ও পরিচর্যার মাধ্যমে মানসম্পন্ন শিল্পী, আঁকে বা ক্রীড়াবিদ তৈরি করতে হবে, যাতে তারা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও সফলতা লাভ করতে পারে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, চায়না ও ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে। তিনি বলেন, দেশের কল্যাণে অন্যান্য দেশগুলোর সাথেও সুসম্পর্ক বজায় রাখা প্রয়োজন। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। গণতন্ত্র ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্যই বাংলাদেশ সৃষ্টি হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, এখানকার গণতন্ত্র নিয়ে বিদেশিদের বাড়াবাড়ি করার দরকার নেই। আরও জানাচ্ছেন রাকিব হাসান। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ স্টাডি ট্রাস্ট আয়োজিত আন্তর্জাতিক ক্ষেত্রে সাম্প্রদায়িক অর্জন, সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভায় বাংলাদেশের পররাষ্ট্রনীতি অত্যন্ত সংবেদনশীল বলে মন্তব্য করেন বক্তারা। বিশ্ব পরিস্থিতিতে আজকে সেখানে আমি বলেছি আমাদের পররাষ্ট্রনীতি অনেক সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ। যারা বিরোধী দল অবস্থান করেন কোনো ক্ষেত্রেই তারা ইতিবাচক কিছু দেখেন না। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রতিবেশী দেশ চায়না ও ভারতের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সাথেও বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী এ.কে. আব্দুল মোমেন। যুক্তরাষ্ট্র, চায়না এবং আরেকটি হলো ইন্ডিয়া, এই তিনজনকে, এরা শক্তিশালী দেশ, এরা আমাদের দুজন প্রতিবেশী। আমার এমনভাবে চলতে হবে যাতে আমি তাদের সাথে আমার সম্পর্কটা অত্যন্ত উন্নত থাকে। আমেরিকাটা সিঙ্গল কান্ট্রি হিসাবে আমার সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট, তাদের বিনিয়োগ আমার দেশে, তার থেকে আপনারা জেনে খুশি হবেন তার সাথে আমাদের খুব সুসম্পর্ক আছে। বন্ধু দেশ বলেই সে অনেক কিছু আমাদের সুপারিশ দিতে পারে, বন্ধু না হলে কিছু বলতো না, তখন আক্রমণ করত। দেশের মানবাধিকার পরিস্থিতি বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো জানিয়ে এ নিয়ে কাউকে বাড়াবাড়ি না করারও পরামর্শ দেন তিনি। আমাদের দেশে অনেকে আসে ওকালতি করে, ডেমোক্রেসির জন্য ওকালতি করে, হিউম্যান রাইটসের জন্য ওকালতি করে, তাদের বোঝাতে হবে আমাদের দেশটা তো তৈরি হয়েছিল টু আপহোল্ড ডেমোক্রেসি, টু আপহোল্ড জাস্টিস, টু আপহোল্ড হিউম্যান রাইট। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।
দুর্নীতির কারণে গেল বছরও ব্যবসার পরিবেশের অবনমন হয়েছে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। ব্যবসা ও নতুন উদ্যোক্তা সৃষ্টিতে এটি বড় বাধা তৈরি করছে বলে জানিয়েছে সংস্থাটি। বাংলাদেশে ব্যবসার পরিবেশ উদ্যোক্তা নিয়ে জরিপের ফলাফলে এসব তথ্য উঠে এসেছে। এতে সরকারি সংস্থার ঘুষ গ্রহণ ও দুর্নীতি ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলছে বলেও জানায় সিপিডি। আরও জানাচ্ছেন মহিবুল কাদের। বাংলাদেশের ব্যবসায় পরিবেশ 2022 উদ্যোক্তা জরিপের ফলাফল প্রকাশের জন্য রাজধানীর নিজস্ব কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সাথে জড়িত ছিলেন কয়েকজন গবেষক। জরিপের বিভিন্ন দিক তুলে ধরেন সংস্থার গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। জরিপের ভিত্তিতে প্রাপ্ত ফলাফলের উপস্থাপনা। গত বছর এপ্রিল থেকে জুলাই পর্যন্ত চালানো এই জরিপে ফলাফল উঠে এসেছে দেশের ব্যবসা বাণিজ্যে সবচেয়ে বড় বাধা হিসেবে কাজ করছে দুর্নীতি, আর অর্থনীতির জন্য সবচেয়ে বড় ঝুঁকি মূল্যস্ফীতি ও ঋণ সমস্যা। দুর্নীতি একটি বড় রকমের প্রতিবন্ধকতা যেটা সবসময় থাকে, সেই সমস্যা এখনো একটা বড় রকমের দুশ্চিন্তার কারণ হিসেবে আমাদের কাছে রয়ে গেছে, যার সঙ্গে অপর্যাপ্ত অবকাঠামো, এর সাথে নতুন যে চ্যালেঞ্জগুলো যুক্ত হয়েছে, মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার ওঠানামা এবং নীতি কাঠামোর অস্থিতিশীলতা। অর্থপাচার প্রতিরোধে সরকারের উদ্যোগ পর্যাপ্ত নয় বলে মনে করছেন উদ্যোক্তারা। এসবও উঠে এসেছে জরিপে। স্মার্ট বাংলাদেশের দিকে যাবার যে চেষ্টা, সেগুলোর প্রোগ্রাম ডিজাইনিং করা অনেক বেশি বাস্তবানুগ হবে এবং তার মাধ্যমে হয়তো বেটার রেজাল্ট পাওয়া যেতে পারে বলে আমরা মনে করি। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানির মূল্য ধাপে ধাপে বাড়ানো উচিত বলেও মনে করে সিপিডি। জ্বালানির উপরে যে ভর্তুকি দেওয়া হচ্ছে, যেটা কিনা অপচয় সৃষ্টি করে, সম্পদের অপচয় করে, সম্পদের ব্যবহারে একটা লিকেজ, ওয়েস্টেজ, এই ধরনের নানান কিছু সৃষ্টি করে, সেটা থেকে আমরা পরিত্রাণ চাই। এ সময় দেশের উন্নয়ন ও বৈদেশিক ঋণ ব্যবহারে সরকারকে আরও সচেতন হওয়ার তাগিদ দেয় সিপিডি। চাপ থাকবে, যখন আপনি কারো কাছ থেকে অর্থ নেন চাপ থাকবে, কিন্তু তার মানে এই না যে আমি দেশের বাস্তবতা এবং সাধারণ দেশের মানুষের প্রয়োজনটাকে অস্বীকার করে আমি চাপের মুখে সেই ধরনের আমি কোনো ধরনের শর্ত মেনে নেব। মহিবুল কাদের, মাই টিভি, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া অর্থ উদ্ধার ও চলমান মামলার অগ্রগতি বিষয়ে আলোচনায় বসছে ফিলিপাইন। এজন্য বাংলাদেশ থেকে 5 সদস্যের একটি প্রতিনিধি দল ফিলিপাইন পৌঁছেছে। তারা দেশটির আদালতে চলমান মামলায় সাক্ষ্য দেবেন, পাশাপাশি যুক্তরাষ্ট্রের আদালতে মামলার বিষয়েও বিভিন্ন পর্যায়ে বৈঠক করবেন তারা। এর আগে মামলাটি সমঝোতার ভিত্তিতে নিষ্পত্তির জন্য নির্দেশ দেয় যুক্তরাষ্ট্রের স্টেট কোর্ট। যুক্তরাষ্ট্রের আদালত আগামী 2 ফেব্রুয়ারির মধ্যে এই সমঝোতা করার নির্দেশ দেন। চলতি বছর নিপা ভাইরাসে আক্রান্ত 8 জনের মধ্যে 5 জনই মারা গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সচিবালয়ে নিপা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে ব্রিফিংয়ে তিনি কাঁচা খেজুরের রস না খাওয়ার পরামর্শ দেন। মন্ত্রী বলেন, খেজুরের কাঁচা রস বাদুড় খাওয়ার ফলে এ রোগ হয়। এরই মধ্যে সংক্রমণ ব্যাধি হাসপাতালে আলাদা ইউনিট করে নিপা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়ার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। নিপা ভাইরাসের ভ্যাকসিন না থাকায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি। আমাদের কাছে এ পর্যন্ত রোগী এসেছে 8 জন। সেই 8 জনের মধ্যে 5 জন মারা গেছে এবং নিপা ভাইরাসের মৃত্যুর সংখ্যা অনেক বেশি, হার অনেক বেশি, অর্থাৎ প্রায় 70-এর উপরে মৃত্যু হয়ে থাকে। বাংলাদেশি বংশোদ্ভূত 2 শিশু জাপানি মা নাকানো এরিকোর কাছে থাকবে বলে আদেশ দিয়েছেন আদালত। বিকেলে ঢাকার 2য় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুর্দানা রহমান এ রায় দেন। সেই সাথে বাংলাদেশি বাবা প্রকৌশলী ইমরান শরীফের করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত। এর আগে হাইকোর্ট 2 সন্তানকে বাবার হেফাজতে রাখার সিদ্ধান্ত দিলে রায়ের বিরুদ্ধে আপিল করেন মা নাকানো এরিকো। আপিল বিভাগ 2 সন্তানকে মায়ের হেফাজতে রাখার আদেশ দিয়ে মামলাটি পারিবারিক আদালতে হস্তান্তর করে। মাই টিভি সংবাদে নিচ্ছে বিরতি, ফিরে এসে জানাবো। শরিকদের নিয়ে যুগপৎ আন্দোলন জোরদার করার ঘোষণা মির্জা ফখরুলের। গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবারও পেছালো। রাতে রাজধানীতে চলাচল অনিরাপদ, সড়কের অরক্ষিত স্থানগুলোতে টহল বাড়াবে ডিএমপি। মোহাম্মদপুর থেকে 8 ছিনতাইকারী গ্রেপ্তার করেছে র্যাব। আবারও স্বাগত, আপনারা দেখছেন মাই টিভি সংবাদ।
শরিক দলের সাথে যুগপৎ কর্মসূচির মাধ্যমে আন্দোলন আরও বেগবান হয়েছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে 12 দলের সাথে বৈঠক শেষে কথা বলেন তিনি। এ সময় মির্জা ফখরুল আরও বলেন, সরকার জনগণকে তামাশা দেখাচ্ছে এবং নির্বাচন পদ্ধতিকে ধ্বংস করে দিয়েছে। জনগণের ভোট জনগণকে ফিরিয়ে দিতে কঠোর আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বাংলাদেশের সবচেয়ে বড় ক্রাইসিসটা হচ্ছে যে নির্বাচন ব্যবস্থাটাকেই আপনার ধ্বংস করে ফেলা হয়েছে এবং আপনার তত্ত্বাবধায়ক সরকারের বিধানে অধীনে নির্বাচন, এটা ছিল বাংলাদেশের জন্য সবচেয়ে উপযোগী একটা ব্যবস্থা। 11 সালে যখন আপনার এই তত্ত্বাবধায়ক সরকারের বিধানটাকে তারা বাতিল করলো পার্লামেন্টে। গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 13 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য নতুন দিন 14 মার্চ নির্ধারণ করেছেন আদালত। রোববার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার 3 নম্বর বিশেষ আদালতের বিচারক আলী হোসেনের আদালতে মামলাটির অভিযোগ গঠন শুনানির জন্য এদিন ধার্য ছিল। এদিন আসামি পক্ষের আইনজীবীরা অভিযোগ গঠন শুনানি পেছাতে সময় আবেদন করেন। আদালত তা মঞ্জুর করে নতুন দিন ধার্য করেন। রাজধানীতে রাতে চলাচলকারী যাত্রীরা নিরাপদ নয় বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হাফিজ আক্তার। এ কারণে তিনি সড়কের অরক্ষিত স্থানগুলোকে চিহ্নিত করে সেখানে চেকপোস্ট ও টহল বাড়ানোর ঘোষণা দেন। রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে তিনি এ তথ্য জানান। অন্যদিকে রাজধানীর আদাপুর থেকে ছিনতাইকারী চক্র বিডিএসকে গ্যাং গ্রুপের 8 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। হাসান জাকিরের রিপোর্ট। যাত্রাবাড়ি এলাকা থেকে নাম পরিচয়হীন হত্যার শিকার এক ব্যক্তির হত্যা রহস্য উন্মোচন করেছে পুলিশ। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার AKM হাফিজ আক্তার জানান, রাতে নগরীতে চলাচলকারীদের নিরাপত্তায় পুলিশি চেকপোস্টের পাশাপাশি টহল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ডিএমপি। বিভিন্ন সামাজিক তারপরে রাজনৈতিক ধর্মীয় ইস্যুর কারণে পুলিশ ফোর্স বিভিন্ন জায়গায় এগিয়ে যেতে আমরা এইগুলিকে এখন ভালোভাবে অ্যাড্রেস করছি যাতে রাতের ঢাকাকে আরেকটু নিরাপত্তা দেওয়া হয়। অপরদিকে রাজধানীর আদাবরবাসীর ঘুম কেড়ে নেয়া বিডিএসকে গ্যাং গ্রুপের মূল হোতাসহ 8 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন। গতকালকে রাতে এই বিডিএসকে যে গ্রুপ, এই গ্রুপের যে লিডার হৃদয় ওরফে হিটার হৃদয় সহ 8 জনকে রাজধানীর বিভিন্ন এলাকা এবং ফরিদপুর থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতরা অটো চালানোর পাশাপাশি বিভিন্ন অপরাধ ও সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত ছিল বলেও জানায় র্যাব। হাসান জাকির, মাই টিভি, ঢাকা। প্রধান রাজনৈতিক দলগুলো মাঠে না থাকলে নির্বাচন সুন্দর হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিসুর রহমান। নির্বাচনে অংশগ্রহণ করা সকল দলের দায়িত্ব বলেও জানান তিনি। দুপুরে চাঁদপুরে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আগে কেনা 1.5 লাখ ইভিএমের মধ্যে কিছু ইভিএম অকেজো হয়ে পড়েছে, ভালোগুলো নির্বাচনের কাজে ব্যবহার করা হবে। এ সময় তিনি উল্লেখ করেন, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন পরিবেশ তৈরি করতে প্রয়োজনীয় সবকিছুই করবে কমিশন। নির্বাচনে অংশগ্রহণ করা তাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে। তারাই হলো মাঠের প্লেয়ার। তারা মাঠে না থাকলে কিন্তু নির্বাচন ভালো হবে না, সুন্দর হবে না। কারণ দুই পক্ষ যদি সমানে না হয়, আমরা মাঠ যতই লেভেল প্লেয়িং করি, তারপরে যদি পক্ষ না থাকে তাহলে কিন্তু লেভেল প্লেয়িং থাকবে না। মাই টিভি সংবাদে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরে এসে জানাবো। পাকিস্তানের বেলুচিস্তানে বাস খাদে পড়ে 41 জনের মৃত্যু, পেরুতে বাস খাদে পড়ে অন্তত 24 জনের প্রাণহানি। অস্ট্রেলিয়ান ওপেনে স্তেফানোস সিসিপাসকে হারিয়ে আবারও সিঙ্গেলস চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ স্পর্শ করলেন রাফায়েল নাদালের 22টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড। আবারও স্বাগত মাই টিভি সংবাদে, জানাবো আন্তর্জাতিক খবর।
পাকিস্তানের বেলুচিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে 41 জনের মৃত্যু হয়েছে। আহতদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃত্যু সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সকালে বেলুচিস্তানের লাসবেলায় এই ঘটনা ঘটে। পাকিস্তানি সংবাদ মাধ্যম জানিয়েছে 48 জন যাত্রী নিয়ে বাসটি কোয়েটা থেকে করাচি যাচ্ছিল, কিন্তু দ্রুতগতির কারণে লাসবেলার কাছে ইউটার্ন নেওয়ার সময় একটি ব্রিজের পিলারে ধাক্কা লেগে বাসটি খাদে পড়ে আগুন ধরে যায়। লাতিন আমেরিকার দেশ পেরুতে পাহাড়ি রাস্তা থেকে বাস খাদে পড়ে অন্তত 24 জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার এই দুর্ঘটনা ঘটে। দেশটির পুলিশ হতাহতের তথ্য নিশ্চিত করেছে। পেরুর উত্তরে এল আলেতা জেলায় কিউ ওরিয়াঙ্কা ট্যুরস আগুইলা দোরাদা কোম্পানির একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। এতেই হতাহতের এই ঘটনা ঘটে যায়। খেলা সংবাদ। বাংলাদেশ প্রিমিয়ার লিগে সিলেট পর্বে সোমবার 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে দুপুর 1:30টায় রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে ঢাকা ডমিনেটর্সের। দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। 14 পয়েন্ট নিয়ে তালিকা শীর্ষে থাকা সিলেটের লক্ষ্য এই ম্যাচ জিতে প্লে অফ নিশ্চিত করা। অন্যদিকে 4 পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থাকা খুলনার লক্ষ্য প্লে অফে খেলার আশা বাঁচিয়ে রাখা। সন্ধ্যা 6:30টায় শুরু হবে ম্যাচটি। এবার বিনোদন বিশ্ব। 4 বছর পর প্রেক্ষাগৃহে ফিরেই রেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছে শাহরুখ খান অভিনীত পাঠান সিনেমাটি। মুক্তির প্রথম দিনেই ভারত থেকে আয় করেছে প্রায় 55 কোটি রুপি। দ্বিতীয় দিন শেষে আয়ের অঙ্ক ঠেকেছে 125 কোটিতে। সারা দুনিয়া থেকে এই 2 দিনে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি আয় করেছে 225 কোটি রুপি। আরও জানাচ্ছেন জুবাইর রহমান। মুক্তির সঙ্গে সঙ্গে বক্স অফিসে ঝড় তুলেছে পাঠান সিনেমা, ভেঙে দিয়েছে বলিউডের আগের সব নজির। মুক্তির পরই যে 10টি রেকর্ড গড়ল শাহরুখ খান দীপিকা পাড়ুকোনের ছবিটি, জেনে নেব সেগুলো। জানা যায় ভারতে 5,500-এর বেশি হলে মুক্তি পেয়েছে পাঠান, যা হিন্দি সিনেমার জন্য নতুন রেকর্ড। সব সংখ্যা উড়িয়ে দিয়ে মুক্তির প্রথম দিন অর্থাৎ 25শে জানুয়ারি ছবিটি কেবল ভারতের প্রেক্ষাগৃহ থেকেই আয় করেছে 55 কোটি রুপি, যা হিন্দি সিনেমার প্রথম দিনের আয়ের নতুন রেকর্ড। ভারতে সাধারণত শুক্রবার এই নতুন সিনেমা মুক্তি পায়, কিন্তু ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ছবিটি মুক্তি পায় মঙ্গলবার। ছুটির দিন না হলেও পাঠান দেখতে দর্শকদের ভিড় ছিল অভাবনীয়। এদিকে পাঠান ছবিটি মুক্তি পেয়েছে প্রায় শতাধিক দেশের 2500-রও বেশি সিনেমা হলে। এর আগে কখনোই কোনো ভারতীয় সিনেমা এতগুলো দেশে একসঙ্গে মুক্তি পায়নি। ভারত ও ভারতের বাইরে মিলিয়ে 2 দিনেই 225 কোটি রুপি আয় করেছে সিনেমাটি। এর মধ্যে ভারত থেকে 125 কোটি, ভারতের বাইরে থেকে 100 কোটি। ভারতের বাইরে মুক্তির পর এত বেশি আয় করতে পারেনি কোনো হিন্দি সিনেমাই। জুবাইর রহমান, মাই টিভি নিউজ ডেস্ক। এর সাথে সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মানুষের ভাগ্য উন্নয়ন হয়। রাজশাহী জনসভায় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়তে আবারও নৌকায় ভোট চাইলেন। স্বাধীনতার সুফল জনগণের কাছে পৌঁছাতে পুলিশ বাহিনীকে সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। আগুন সন্ত্রাস, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে পুলিশের ভূমিকার প্রশংসা। আমেরিকা, চীন ও ভারতের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। নানামুখী উদ্যোগে বেড়েছে জনশক্তি রপ্তানি। দুর্নীতির কারণে গেল বছর ব্যবসার পরিবেশের অবনমন হয়েছে, সিপিডির জরিপ। বাধা সৃষ্টি হচ্ছে নতুন উদ্যোক্তা তৈরিতে। দেশে নিপা ভাইরাসে আক্রান্ত 8 জনের মধ্যে 5 জনের মৃত্যু জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। কাঁচা খেজুরের রস না খাওয়ার পরামর্শ। এই ছিল এখনকার সংবাদে। পরের সংবাদ রাত 9:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে আমি উম্মে সাবরিনা। আল্লাহ হাফেজ।